আসসালামু আলাইকুম সবাইকে। একদম ডিফারেন্ট আর নতুন একটা ব্লগ। ডিফারেন্ট বলতেছি আসলে এটা মানে কোনো কিছু রিলেটেড না, বলতে খামারের ভিতরে কোনো গরু ছাগল হাঁস মুরগি এসব রিলেটেড না। ওভারঅল কিছু ছোটো ছোটো কোয়েশ্চেন আনসার ভাবছিলাম আরও আগেই ভিডিওটা বানাবো, হয়ে ওঠে না। এখন একটু কাজের প্রেশার কম, একটু শেষ, তাই ভাবলাম ভিডিওটা বানাই। তো এত সহজ না খামার করা আসলে। এইটা একটা থাম্বনেলটা এইরকম টাইপের দিব আর কি। অনেক ডিফিকাল্ট। অনেকেই অনেক কিছু জানতে চাইছে, জিজ্ঞেস করতেছে এটার ব্যাপারে। বিশেষ করে আমার কয়েকটা ভিডিও আছে যেগুলা অনেক ভিউ হয়েছে। তো ওই ভিডিওগুলো থেকে অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে আমার কাছে আসলে, বা অনেকে অনেক প্রশ্ন করছেন যে করতে চাই, একটু খামার করতে চাই, 10টা গরু, এরকম অনেক ধরনের প্রশ্ন করছেন। ইভেন আমি দেখলাম যে একটা দুইটা ইমেইলও আসছে এটা রিলেটেড। তো আপনার ফার্স্ট অফ অল ডিটারমিনেশন থাকতে হবে। মানে অতি সহজেই এই জিনিসটা হয়ে যাবে এরকম না ব্যাপারটা। ইনিশিয়াল স্টেজে আমরাও আসলে ভাবছিলাম যে এত কঠিন কোনো কাজ না এটা, বাট টাইম টু টাইম আসলে অনেক কঠিন কাজ। এটার মধ্যে প্রচুর পরিমাণে এফোর্ট লাগে, প্রচুর। মানে আপনি চিন্তাও করতে পারবেন না কী পরিমাণে এফোর্ট দিতে হবে। সারাদিন আপনার এটা নিয়ে চিন্তা ভাবনা করার অনেক জায়গা আছে, অনেক বিষয় আছে। জাস্ট করলাম, গরু পাললাম, পুকুরে মাছ ছাড়লাম, ব্যাপারটা এরকম না। মানে পুকুরে মাছ এইভাবে মারা যেতে পারে, এই জিনিসটার ব্যাপারে আমাদের কোনো ধারণা ছিল না। আমরা লাস্ট ইয়ার ফেস করছি, এই বছর ইনফ্যাক্ট ফেস করছি যে পুকুর প্রস্তুতি থেকে শুরু করে পুকুরের ট্রিটমেন্ট, এগুলার ব্যাপারে অনেক কিছু জানার আছে। আমরা আসলে অনেক কিছুই যখন শুরু করছিলাম 3.5-4 বছর আগে, এই জিনিসগুলোর ব্যাপারে, পুকুরের এই জিনিসগুলোর ব্যাপারে এত একটা আইডিয়া ছিল না, যেটা হয়তো টাইম টু টাইম করতে করতে অনেক ধরনের আইডিয়া আসছে। যেই একটা পুকুর, এই পুকুরটায় লাস্ট ইয়ার আমাদের কী পরিমাণ মাছ মারা গেছে। আমরা অনেক ধরনের এফোর্ট দিছি মাছের মৃত্যুটা কমানোর জন্য, বাট আসলে কোনো ওইরকমভাবে কোনো বেনিফিট হয় নাই। প্রতিদিন 20-30টা করে মাছ মারা গেছে, প্রায় 15-20 দিনের মতো মারা গেছে। তো এগুলা আপনার হয়ে গেলে প্রিকশনারি মেজার নিয়ে কোনো লাভ নেই। আগের থেকেই যেন না হয় সেটার অ্যারেঞ্জমেন্ট করতে হবে। আদারওয়াইজ যখন হয়ে যাবে তখন আপনি 10-15 দিন সাফার করতেই হবে। তো এই জিনিসগুলো আগে জানতে হবে ভালো মতো। গরুর ব্যাপারে বলতে গেলে, গরুর রুচি, মেডিসিনস, খাওয়া দাওয়া, কোন গরুরে কতটুকু খাওয়াবো, গরু কিনা, অল দ্যাট, এই জিনিসগুলোও অনেক ইম্পর্টেন্ট ইস্যু। মন চাইলো গরু কিনে ফেললাম, মন মতো খাওয়া দিলাম, হইল না। টাইমিং, আমরা আসলে যেহেতু আমি থাকি না, সো এই জিনিসগুলো 100% এনশিওর করাটা আমাদের জন্য ডিফিকাল্ট। তো শুরুতে যতটা সহজ মনেই ছিল, ব্যাপারটা তার চেয়ে অনেক বেশি কঠিন। আর প্রচুর ক্যাপিটাল ইন্টেন্সিভ জিনিস, এটা প্রচুর ক্যাপিটাল লাগে। 1 কেজি খাওয়ার দাম আপনি অন অ্যাভারেজ আপনি নিজে বানাইলে হয়তো 42-43-45 টাকায় যায় পড়বে, বাট আপনি যদি কিনে আনেন 50-52 টাকার নিচে ভালো খাওয়ান। আমরা নারিশটা খাওয়াই, নারিশের প্রিমিয়ামটা প্রায় 54-55 টাকা পড়ে। কম দামিটা প্রিমিয়াম যেটা রেগুলার স্ট্যান্ডার্ড সেটা 49 টাকা না 48 টাকা করে জানি পড়ে। তো আপনি যদি 10টা গরু পালেন, হিসাব করে নেন গরুর সাইজ অনুযায়ী মিনিমাম তো আপনার 1 কেজি খাওয়া দিতে হবে একবেলায়, 2 কেজি খাওয়া একটা গরুরে একবেলায় দিতে হবে। সো এটা হিউজ ক্যাপিটাল ইন্টেন্সিভ। আমি এই জায়গাটায় আসি, এই 3-4টা গরু আপনাদেরকে দেখাই দিচ্ছি ভিডিওতে ঘুরে, কারণ হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ, দেখেন প্রচণ্ড রোদ বাইরে। তো যার কারণে বাইরে যাচ্ছি না। আর খামার পুরা খালি, আপনারা জানেন, এই যে একদম খালি। এই গরুটা আমরা এই বছর 2 বছরের টার্গেটে কিনছিলাম লাস্ট ইয়ার। তো এইটা আছে, এইটারও সিমিলারলি 2 বছরের টার্গেটেই কিনছিলাম। তো এটাও রয়ে গেছে আলহামদুলিল্লাহ। এটা ইনশাল্লাহ এই বছরের অনেক বড় গরু হবে এই বছরে, এটা ইনশাল্লাহ। এটা সুন্দর গরু, খুব মুখ টুক দেখতে খুব সুন্দর। এটা তো মাশাআল্লাহ বড় যা হওয়ার হয়েই গেছে, আরও বড় হবে এটা। তো এই 2টা গরু নিয়ে আসলে ওইভাবে
মানে নেক্সট ইয়ারও যে আমরা বিক্রি করে ফেলতে পারবো বা বিক্রি করার খুব একটা ইচ্ছা আছে, ব্যাপারটা এরকম না। এগুলার প্রসপেক্ট অনেক দেখেন, এই জায়গা কী পরিমাণ লুজ, পাশা তো আছেই, যে দেখেন কতটুক লুজ। তো আলটিমেটলি এটার বড় হওয়ার অনেক স্কোপ আছে আরও, যার কারণে এই দুইটাই আসলে দেখাচ্ছি। হিউমিডিটির লেভেল অকল্পনীয়, দেখেন কি ঘামাটা ঘেমে আছি, মানে আনবিলিভেবল টেম্পারেচার। এখানে এই যে দুইটা গাভী আছে এখানে দেখেন, এই দুইটাগুলোতে চিনেন আপনারা সবাই যারা আমার ভিডিও দেখেন, পুরানো গাভী অনেক। ওই প্রথমটার বাচ্চাই হচ্ছে এই লালটা, এইটা, আর ওইটা হচ্ছে আসল মাটা, ওইটার বাচ্চা হচ্ছে আবার আমাদের ছোটো বাছুরটা। তো যেটা বলতে নিয়েছিলাম আর কি, তো আপনার ফার্স্ট অফ অল ডিটারমিনেশনটা অনেক ইম্পর্টেন্ট। আপনি কতটুক ডিটারমিন আপনি এটা করবেনই, ওইটার উপরে ডিপেন্ড করবে আপনি কতটুক সাকসেসফুল হতে পারবেন। করলেন 1 বছর 1.5 বছরের মধ্যে সাকসেসফুল হয়ে যাবেন, ব্যাপারটা এরকম না। এটার পিছনে লাইগা থাকতে হবে, এটার পিছনে জানতে হবে, এটার অনেক কিছু শিখার আছে এটা নিয়ে। তো মন চাইলেও মুখস্থ করে ফেললাম, ব্যাপারটা আসলে কোনোভাবেই এরকম না আর কি। তো আগের জিনিসটা নিয়ে জানাশোনা থাকা দরকার, কতটুকু খরচ হতে পারে, গরু কেমন গরু, গরুর খাওয়ায় কী পরিমাণ খরচ হতে পারে, পুকুর করলে পুকুরে কী পরিমাণ খাওয়া লাগতে পারে। মানে আপনার 10,000 তেলাপিয়া মাছ বা পাঙ্গাস মাছ পারলে আপনার ডেলি মিনিমাম 50-60 কেজি খাওয়া লাগবে। সো আপনার ওই বাজেটটা আপনার থাকতে হবে। তারপরে আপনি যা চিন্তা করতে পারবেন যে আপনি মাছ চাষে যাবেন। তারপরে মৃত্যু, ডেথ রেশিও, এগুলো তো ক্যালকুলেট করতে হবে, মাছের দাম অ্যান্ড অল দ্যাট। আশেপাশে বাজার ব্যবস্থাপনা দেখেন, আমি একটা এক্সাম্পল দিই, আমরা ধানগুলো কাটছি প্রায় 1 মাসের উপরে হয়ে গেছে। আমরা এবার খের বেশি পাওয়ার আশায় চিকন ধান করছিলাম, জিরা ধান যেটাকে বলে। মাশাআল্লাহ অনেক খের পাইছি, ধানের ফলনও ভালো, বাট আমি ধান এখনও বেচতে পারি না। কেউ ধান কিনতে আসে না, শুকনা ধান 1000 টাকা কেজি বলতেছে। তো আলটিমেটলি আপনার মার্কেট থাকাটা ইম্পর্টেন্ট। এখানে আমাদের এখানে কুমিল্লার যে সাইডটা, এই সাইডটার মধ্যে চিকন ধান চলে না। এই সাইডটায় আপনার হচ্ছে মোটা ধানগুলা, মোটা ধানের মেশিন আছে, যেই ধানের যেই ইয়েগুলো মিলগুলো এগুলোর মধ্যে, তো ওরা মোটা ধান করে। তো এখানে কেউ চিকন ধান কিনতে চাইতেছে না, কারণ ওরা কিনলে ওরা সেল করতে পারবে না। সো আলটিমেটলি এই দেখেন, এইটা একটা শিক্ষা আমাদের। আমরা সামনের বার থেকে, এবারও লাগাই নাই, সামনের বার থেকে আর হয়তো কখনো এই ধানটা করবো না। কারণ হচ্ছে আপনি 60-70 মন 80 মন ধান, জানি না অ্যাপ্রক্সিমেটলি বলতেছি আমি, কতটুকভাবে মাপলে বলতে পারবো, বাট আমরা বিক্রি করতে পারতেছি না। 1000 টাকা নর্মালি 1200-1300 টাকা। এই এখন তো দাম কম থাকবে, এখন সিজন নাই, দাম কম থাকাটাই স্বাভাবিক। মানে সিজন নাই বল, সিজন অন একদম, তো একটু কম দাম, বাট তারপরেও 1100, 1200, 1300 টাকা ইন জেনারেল আপনার ধানের কি যায়। চিকন ধানটা আপনি যদি ধরেন নর্থ বেঙ্গলের দিকে কোথাও হইতো, চিকন ধানটা আমরা 1500-1600 টাকা ইজিলি বিক্রি করতে পারতাম মন। তো যেটা আমরা এখানে বিক্রি করতে পারতেছি না, কেউ নিতে ইন্টারেস্টেড না, কারণ এখানে চিকন ধানের কোনো, ধানটা ভাঙায় যে চাল করবে এই মেশিনটাই নাকি আশেপাশে নাই। তো এই জিনিসগুলা করতে করতে অনেক কিছু জানা যায়, শেখা যায়, এটা আমরা বুঝিই নাই যে এই জিনিসটা হইতে পারে, বাট হয়ে গেছে। সো বাজার ব্যবস্থাপনাটা অনেক জরুরি। আপনার এখানে কিসের মার্কেট আছে, কোন টাইপের মার্কেট আছে, কোন গরুর মার্কেট আছে। আমাদের এখানে আবাল গরুর মার্কেট ভালো। তো এটা আমরা 2 বছর ধরে অ্যানালিসিস করে বুঝছি যে আশপাশের বাজারগুলো আবাল গরুর মার্কেট ভালো। তো এইবার প্ল্যানিং করছি ইনশাল্লাহ আমরা কিছু ভালো আবাল গরু উঠাবো। লাস্ট ইয়ারও ছিল, দেখছেন আপনারা, বাট এইবার একটা 30%-40%-এর মতো গরু দেখি আমরা আবাল উঠানোর ইচ্ছা আছে। হয়তো 5-7টা-10টা গরু আবাল কিনবো এবার, যাই না দেখি এটা কেনার সময়। আবাল গরুর সমস্যা হচ্ছে সুন্দর শেপের ভালো আবাল গরু পাওয়াটা ডিফিকাল্ট মন মতো। তো ওইরকম যদি পাই কিনে ফেলাবো ইনশাল্লাহ। তো মার্কেটটা অ্যানালিসিস আগে করতে হবে আপনাকে, আপনি কি করবেন। আপনি ধরেন মাছ চাষ করবেন, কোন মাছ চাষ করবেন। আমাদের এখানে মৃগেল মাছ, মানে মিরকা মাছ যেটাকে আমরা বলি, সেটার বাজার মূল্য হচ্ছে মন 4,200 টাকা। তো অনেক এলাকা আছে ওই সাইডগুলো এই মাছটার আবার অনেক দাম, 6,000-6,500 টাকা পর্যন্ত দাম দেয়। তো ওইগুলোর উপরে বেস করে আসলে মাছ চাষ করা উচিত। যেমন আপনার এলাকায় যদি তেলাপিয়ার ভালো রেট থাকে স্যার, তাহলে আপনি তেলাপিয়ার দিকে শিফট হবেন। যদি পাঙ্গাসের রেট ভালো থাকে পাঙ্গাসের দিকে শিফট হবেন। মানে এই জিনিসগুলো আগে অ্যানালিসিস করতে হবে যে কোন জিনিসটা মার্কেট প্রাইস ভালো, ওইটার উপরে বেস করে তারপরে ফার্দার ডিসিশনে যেতে হবে। একজন জিজ্ঞেস করছিলেন জায়গার কথা, গরুর খামারের জন্য কতটুকু জায়গা দরকার এন্ড অল দ্যাট। গরুর খামার আসলে আপনার ঘাসের জমি, আমাদের এত ঘাসের জমি, তারপর আমরা শীতকালে সাফার করি। তো ঘাসের জমিটা আপনার কতটুকু আছে, ঘাসের জমি ছাড়া আপনি গরুর খামার করতেই পারবেন না। অনেকেই বলে
খের খাওয়ায়, দানাদার খাওয়ায়, সাইলেজ খাওয়ায় করবেন, হ্যাঁ করতে পারবেন, বাট আপনার পার মান্থ আপনার খরচ একটা গরুর পিছনে 10,000 টাকায় যায় দাঁড়াবে। তো আপনি গরুটা বিক্রি করবেন কত? সো আপনি সবাইকে বলবো যারা গরুর খামার করতে চাইতেছেন বা ভবিষ্যতে ইচ্ছা আছে বা এটার ব্যাপারে জানতে চাইছেন, আপনার 30টা গরুর জন্য মিনিমাম আপনার 7 থেকে 8 বিঘা, খুব বেশি হলে এর চেয়ে বেশি যদি হয় 10 বিঘা যদি হয় তাহলে ভালো জমি আপনাকে ঘাসের জন্য রেডি রাখতে হবে যদি আপনি কস্ট মিনিমাইজ করতে চান। আদারওয়াইজ কোনোভাবেই কস্ট মিনিমাইজ করা সম্ভব না। আর ওই আমি 2 বিঘা জমি আছে, 1 বিঘা জমি আছে, আমি 30টা গরু 20টা গরু পালবো, এই এক্সপেকটেশন করাটাই ভুল। আপনি সাফার করবেন, আপনি শীতকালে আপনি পাগল হয়ে যাবেন, খাওয়া কিনতে কিনতে পাগল হয়ে যাবেন। আমি লাস্ট ইয়ার বন্যার পরে আমরা প্রিপেয়ার ছিলাম, বন্যার কারণে আমরা লাস্ট ইয়ার যে ধরাটা খাইছি, এত ঘাসের জমি থাকার পর আমরা ঘাস দিতে পারিনি গরুরা, প্রচুর পরিমাণে দানাদার খের এগুলো দিতে আছে। একটা সময় চিন্তা করছিলাম সাইলেজ কিনতে হবে। যাক, পরে বিভিন্ন এই বর্ষাটার শীতের শুরুটার দিকে যে লতাগুলা দেখতেছেন, এই যে দেখেন লতাগুলা, এগুলা খাওয়ায় গরুগুলারে, তখন পেট ভরেছিল আমরা লাস্ট ইয়ার। তো এই জিনিসগুলো অ্যানালিসিস করে তারপরে হয়তো ফার্দার আগাইলে এই জিনিসটাতে সাকসেস আসা সম্ভব। তারপরে সমস্যা তো থাকবেই, সমস্যা কন্টিনিউয়াস চলতেই থাকবে, আপনাকে অন টাইম রিঅ্যাক্ট করতে হবে। এই যে দেখেন এই পুকুরের জালগুলা পড়ে গেছে সব আস্তে আস্তে। এই যে এটা টাম গাছের একটা ডাল কাটা হয়েছিল, উঠাইলাম এগুলো। এই যে তো এইটার মধ্যে কালকে 2টা আইল মাছ, বড় বড় 1 কেজি 1 কেজি সাইজের, একটা আইল মাছের ভ্যালু 1000 টাকা করে ধরেন আপনি অ্যাপ্রক্সিমেটলি। তো এই লাইগা ময়রা রয়েছে। তারপর আজকে আমাদের বড় পুকুরটায় দেখি ওইটাও ঠিক করানোর চেষ্টা করবো। ওইটাতেও পানি বাড়ছে, ওইটার মধ্যেও 1.5 কেজি সাইজের একটা মাছ আটকায় ছিল। তো আলটিমেটলি আপনাকে অন টাইম রিঅ্যাক্ট করা, নিজে না থাকলে এগুলো অনেক ডিফিকাল্ট, নিজেকে থাকতেই হবে। সো আমরা এই জায়গাটায় আমাদের এটার অনেক বড় অবস্ট্রাকল, আমরা নিজেরা কেউ নাই, টাইম টু টাইম আমি আসি, বাট এই অবস্ট্রাকলটা অনেক বড়, আপনি দূর থেকে খামার করে ফেলাটা অনেক কঠিন। সো অন টাইম রিঅ্যাকশান থেকে শুরু করে এস্টিমেশন, ক্যালকুলেশন, এগুলো সব কিছু আপনাকে থাকতে হবে। হঠাৎ শুনবেন পুকুরে মাছ মারতেছে, হঠাৎ শুনবেন ওই যে দেখবেন এর মধ্যে আটকে আছে, ফটিক দেখছস? এই যে দেন এখানে মানে মাছ আটকে আছে, লাফাচ্ছে। হঠাৎ শুনবেন ছাগলের পেট খারাপ, হঠাৎ শুনবেন গরুর ঠান্ডা লাগছে, গরুর গলায় দড়ি দিয়ে কাইটা গেছে, গরু খাইতেছে না, মাছ মরতেছে, মাছের খাওয়ার চাহিদা কমে গেছে, পুকুরে গ্যাস হইতেছে। তো এই ধরনের জিনিসগুলোর ব্যাপারে আইডিয়া, তারপরে হচ্ছে অন টাইম রিঅ্যাকশান, এগুলো খুব জরুরি। এগুলো ছাড়া খুব ডিফিকাল্ট খামারে সাকসেসফুল হয়। টাইমলিনেস এবং ম্যানেজমেন্ট, এই 2টা জিনিস ছাড়া কখনোই এখানে সাকসেসফুল হওয়া যাবে না। আমরা ধান ক্ষেত লাগাইতেছি, কবের মধ্যে ধান লাগাইতে হবে, কবে কোন ওষুধ দিতে হবে, এগুলোর একটা প্রপার টাইমিং আছে। সো এই জিনিসগুলোর ব্যাপারে প্রপার নলেজ থাকতে হবে। যে এটা আমাদের বিপদের ঘাস ক্ষেত, এটাতে আমরা শীতকালে হঠাৎ বিপদে এই জায়গাটা আমাদের কাজে লাগে। ওই যে দেন এই কয়দিন বৃষ্টি হয়েছে, ওই ঘাস ক্ষেতগুলো মরা শুরু হয়ে গেছে, এগুলোয় পানি উঠলে এগুলো মরে যায়। তো ইন জেনারেল এই জায়গাটা একটু উঁচা, এই কারণে আমরা এখানে বড় গাছগুলো লাগাইছি, বাট এই যে দেখেন হলুদ হয়ে যেতেছে, মরার মতো অবস্থা হয়ে গেছে এগুলো। তো প্রপার গরুর জন্য প্রপার ফুড ম্যানেজমেন্ট খুব জরুরি। আপনারা আগের ভিডিওগুলো দেখবেন আমরা খামারে ঢুকতে আমাদের ডান সাইড একটা জায়গা ছিল যেখানে আমরা আগে পেঁপে বাগান করতাম। তো ওই জায়গাগুলোর মধ্যে আমরা এখন ঘাস লাগাই দিছি, কারণ ঘাস ছাড়া আসলে অসম্ভব। সেই জিনিসটাও মাথায় রাখতে হবে আর কেউ পারবো। নিজেদের এই কাজটা করার সময় এদিকে এই জালটারে কোনোভাবেই সেট করা যাচ্ছে না। পরে চিন্তা করলাম নৌকা দেওয়ার চেষ্টা করে দিয়ে কোনো কাজ হয় কিনা। এখন নৌকাটা দিয়া ট্রাই করতেছি জালটা উঠে টানা দেওয়া যায় কিনা কোনোভাবে, এই আর কি। তো আলটিমেটলি
যেই উপরের আগে যেই কথাগুলো বলছে এগুলো সবগুলা জিনিস মাথায় রেখেই তারপরে আসলে বেসিক্যালি খামারে আসা উচিত সবারই। পরিশ্রম, অনেক পরিশ্রম ছাড়া এই জায়গায় মানে সার্ভাইভ করা অনেক ডিফিকাল্ট। আপনি লোক দিয়ে কাজ করাবেন ঠিক আছে, বাট লোকের পিছিয়ে দাঁড়ায় না থাকলে আলটিমেটলি কোনো কিছুই প্রপারলি হবে না। সো এই জিনিসগুলা সব কিছু হিসাব নিকাশ করে সবার আসলে আমাদের এইদিকে অগ্রসর হওয়া উচিত আর কি। তো শেষ করে দিই ভিডিওটা। কারো যদি আরও ফার্দার কোনো কোয়েরি থাকে বা কোনো কিছু জানার বলার থাকে তারা কমেন্ট করতে পারেন। আমি হয়তো যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমরা এক্সপ্লেন করবো আর কি, আমি হয়তো অন্য কোনো একটা ভিডিওতে। শেষ করে দিই। আসসালামু আলাইকুম।